কলঙ্কিনী বল, কার পাপ তুই তোর পেটে নিয়ে ঘুরছিস? তোকে তো আজ মেরেই ফেলবো। কি সর্বনাশ করলি নিজের! ছি ছি ছি! এরপর সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে? 16 বছরের সাজের গালে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে থাকে মায়ের দিকে। কি করে বলবে সে তার এই অবস্থা তারই চাচাতো ভাই করেছে? না, তার ইচ্ছেতে হয়নি কিছুই, হয়েছে জোরপূর্বক। হাজার কাকুতি মিনতি করে নিজেকে বাঁচাতে পারেনি ওই সুতামদেহী পুরুষটার থেকে। তবে সেদিন তো সে নিজেই দেখেছে, রদ্রিক নিজের মধ্যে ছিল না, যেন এক নেশার ঘরে ছিল। সে তো শুধু তাকে ভালোবেসেছে, কিন্তু ভালোবেসে যে নিজেকে বিলে দিতে হবে এটা ঘরকুটো সাজের জানা ছিল না। কিন্তু যার সন্তান তার গর্ভে, সে মানুষটা তাকে সহ্যও করতে পারে না। যার কারণ সাজ জানে না। ভালোবাসা তো তার নিজের একতরফ। সে কাল থেকে সাহস করে কল করে যাচ্ছে, অথচ মানুষটা ফোন ধরছেই না। ও ভেবেছে সে তো জব করে, তাই হয়তো ব্যস্ত আছে। হঠাৎ সাজের গালে একটা চড় এসে পড়ে। ও ছিটকে পড়ে ফ্লোরে। তাকিয়ে দেখে রদ্রিকের মা রেহনুমা চৌধুরী ওর বড় চাচি ওকে মেরেছে। ও পেট চেপে কাটতে থাকে। ওর চাচি ওর চুলের মুঠো ধরে জিজ্ঞেস করে, সত্যি করে বল বেশরম মেয়ে, কার পাপ তুই এই চৌধুরী বাড়িতে নিয়ে এসেছিস? তোর বাপ মরে গিয়ে ভালোই করেছে, না হলে আজ তোর এই অবস্থা দেখে বেঁচে থেকেও মরে যেত। সে হয়তো মরেছেই, কিন্তু তার বিধবা বউ আর এই কলঙ্কিনীকে রেখে গিয়েছে আমাদের ঘাড়ে। না হয় 16 কলা পূর্ণ হলো, আমার বাড়ি মান সব ডুবিয়ে ছাড়লো। কথাগুলো বলতে বলতে রেহনুমা চৌধুরী নিচে বসে পড়লেন, মাথায় হাত দিয়ে বিলাপ করতে থাকেন। লোকজন জানাজানি হলে কি হবে? এদিকে সাজের মা সেজুতি ক্ষিপ্ত হয়ে এসে মেয়েকে আবার মারতে গেলেই ওই ছোটো চাচি মীরা এসে ওনাকে আটকে দেন। তিনি নিজেও ক্ষিপ্ত, কিন্তু এই মুহূর্তে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, শুধুমাত্র সব কয়টা ছেলে মেয়ে আসে। আর সাজ সবার ছোট। তারপর আবার শরীরে এই অবস্থা। যদি হঠাৎ কিছু হয়ে যায় তাহলে তারই বিপদে পড়ে যাবে। তার থেকে সবাই আসুক, এর একটা বিহিত করা যাবে। ঘণ্টা 2 পর একে একে বাড়ির সব পুরুষেরা আসে। রদ্রিকের বাবা রায়হান চৌধুরী আসার পর থেকে সব কিছু শুনে থম মেরে বসে আছে। ভাই না থাকলে তিনি কখনো সাজ বা তার মায়ের অবহেলা করেননি, কিন্তু ওনার স্ত্রী যদিও ওদের মা মেয়েকে দিয়ে বাড়ি প্রতিটা কাজ করায়। ওনার ছোটো ভাই রেহেন রাগে গজ গজ করছে, কিন্তু এসে তিনি কয়েকটা থাপ্পড় মেরেছে সাজকে। এরপর থেকে উনি বারবার জিজ্ঞেস করেছে এই সন্তানের বাবাকে, কিন্তু সাজ রদ্রিককে দেখে ভয় গুটিয়ে যায়। লোকটার জ্বলন্ত চাহনি দেখে মনে হচ্ছে ওকে জ্যান্ত কবর দিব এমন অবস্থা। তাই তো ও ভয়ের নাম বলতে পারছে না। ওকে চুপ থাকতে দেখে ও ছোটো চাচার ছেলে বছর 26-এর রেহান সাজের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। ওর ভিতরে যেন সব কিছু তোলপাড় হচ্ছে। ও কিছুতেই মানতে পারছে না মেয়েটা এমন হতে পারে। ও ক্ষিপ্ত হয়ে এসে ওকে জিজ্ঞেস করে, সাজ, সত্যি করে বল তোর এই অবস্থা কে করেছে? তা না হলে আমি কিন্তু মারতে মারতে তোকে এখানেই লাশ বানিয়ে ফেলবো। শেষের কথাটা এতই জোরে ছিল যে সাজের বুক সহ পুরো শরীর কেঁপে ওঠে। ও ভয়ে ভয়ে তোতলিয়ে বলে, রৌ রৌ রদ্রিক ভাই। লিভিং রুমের মধ্যে যেন উপস্থিতি সবার মধ্যে বাস পড়ে। বিশেষ করে রদ্রিকের যেন পায়ের তলায় শূন্য মনে হয়, কারণ ও কোনো দিন কল্পনাতেও সাজের সাথে এমন করার চিন্তা করবে না। হ্যাঁ, মানছে ও মেয়েটাকে 2 চোখে দেখতে পারে না, কিন্তু তাই বলে এত বড় একটা মিথ্যা অভিযোগ সাজ ওর নামে দেবে? এও বড় সাহস ওর! রদ্রিক আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে এসেই সাজের চুল মুঠো করে ওর গাল চেপে ধরে সর্বোচ্চ শক্তি দিয়ে ক্রোধে চিৎকার করে বলে, এই চরিত্রহীন মেয়ে, তুই কার নামে কি বলেছিস জানিস? আমি এত বড় একটা চাকরি করি, কে কোনোদিন আমার চরিত্রের উপর আঙ্গুল তোলেনি, আর তুই যেখানে আমার চরিত্রহীন উপাধি দিয়ে দিলি। এই রদ্রিক চৌধুরী যেখানে মেয়েদের দিকে কখনো চোখ তুলেও তাকায় না, সেখানে আমি বাড়ির মেয়েদের সাথে এমন নিকৃষ্ট আচরণ করব? এই, যেখানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেখানে আমি তোর মতো একটা কাজের মেয়ের দিকে নজর কেন দেব? সাজ আর সহ্য করতে পারে না। ও দিশাহারা হয়ে
রদ্রিকের পায়ে জড়িয়ে ধরে আত্মচিৎকার করে কাঁদতে থাকে একটু বাঁচার আশায়। এই রদ্রিক ভাই, আপনি বিশ্বাস করুন, এই সন্তান আপনার। আপনি সেদিন আমাকে জোর করে নিজের কাছে টেনে নিয়েছিলেন। আমার কোনো দোষ নেই। আপনি একটু মনে করার চেষ্টা করুন না রদ্রিক ভাই। দেখুন না, সবাই আমাকে ভুল বুঝছে, অথচ আমি তো কেন অন্যায় করিনি। প্লিজ ভাইয়া, আপনি সবাইকে বলুন না এই সন্তান আপনার। আপনি অস্বীকার করলে আমার তো মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ও রদ্রিক ভাই, চুপ করে থাকবেন না। পুরো কথা শেষ হওয়ার আগেই রদ্রিক শ্বাসকে ধরে টেনে উঠায় আর ইচ্ছামতো ওর গালে চড় মারতে থাকে আর চিৎকার করে বলে, এই কি স্বীকার করবো? হ্যাঁ, যে জঘন্য কাজটা আমি করিনি সেই কাজের দায়ভার তুই আমার চাপিয়ে দিবি আর আমি সবটা মেনে নিব? তুই ভাবলি কি করে সাজ? এত নিচে নেমে গিয়েছিস তুই? সত্যি করে এর জন্য দায়ী কে? কী হলো বল? শ্বাস কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে, হাত দিয়ে নিচে বাড়ি মারতে মারতে বলে, আমি কিছুই করিনি। তোমরা সবাই বিশ্বাস করো এই সন্তান আপনার রদ্রিক ভাই, শুধুমাত্র আপনার। আমার এই অবস্থার জন্য আপনিই দায়ী। আপনি মেনে নিন আমায়। সাজের মা মেয়ের এই অসহায় অবস্থা দেখে নিজেও কেঁদে ফেলে। ওর বড় চাচা যেন পাথর হয়ে গেছেন। উনি যেমন বিশ্বাস করতে পারছে না যে তার একমাত্র ছেলে এমন কাজ করতে পারে। আবার শ্বাসকেও তিনি ভালো করেই জানেন ও এমন মেয়ে না। এদিকে রোহানের বুকটা পুড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তার থেকে বেশি রাগ হচ্ছে সাজের উপর, যে শ্বাস কাল পাল্লায় পড়ল। একবার কি তোর চিন্তা করেনি? এদিকে রদ্রিকের অতিরিক্ত রাগ হচ্ছে এই মেয়ের উপরে, কিন্তু ওর ভিতরে কেমন একটা অদ্ভুত দহন হচ্ছে। তবুও সে অবাক হচ্ছে এটা ভেবে, সে তো সাজকে এমন কুনজরে কখনো দেখেনি। তবে সাজ কেন তার উপর অনর্থক এরকম একটা অভিযোগ দিচ্ছে? এদিকে রদ্রিকের মা রেহনুমা অমনি তেড়ে এসে সাজের গাল চেপে ধরে চেঁচিয়ে বলে, চরিত্রহীন মেয়ে তুই! শেষমেশ আমার ছেলের নামে এত বড় একটা কলঙ্ক চাপিয়ে দিলি। কিছুদিন পর ওর বিয়ে, অথচ তুই কিনা ওর বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস। তোকে তো আমি আজ মেরেই ফেলবো। উনি সাজকে আবার মারতে গেলেই রদ্রিক ওর মাকে আটকিয়ে দিয়ে সাজের কাছে থেকে সরিয়ে নেয়। এরপর সবার উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলো, এসব কথা এখন বাদ দিয়ে আগে চিন্তা করো এ সমস্যার সমাধান কি করবে। ও ছোট চাচি মীরা অমনি বলে ফেলেন, সমাধান একটাই, সাজের অপারেশন করাতে হবে। এরপর কোনো রকম রোজগার করতে পারে এমন ছেলে দেখে এই আপদ যত দ্রুত পারো বিদায় করো। বড় ভাবি আগামীকাল ওকে নিয়ে ক্লিনিকে চলো, যা ব্যবস্থা করার ওখানে গিয়ে করব। শ্বাস তৎক্ষণাৎ এসব শুনে স্তব্ধ হয়ে যায়। মুহূর্তেই বুকের ভেতর কোথা থেকে যেন এক অদ্ভুত শক্তি জন্ম নেয়। ও দু হাতে নিজের পেটটা জড়িয়ে ধরে, চোখের জল থামছে না। ও কিছুতেই এই বাচ্চা নষ্ট করবে না। ও রদ্রিক ভাই মানুক বা না মানুক, এই সন্তান তার ভালোবাসা মানুষটার অংশ। প্রয়োজনে সে সব কিছু ছেড়ে চলে যাবে, সব সম্পর্ক, সব পরিচয়, সব নিরাপত্তা সেরে, তবুও সে নিজের সন্তানের কোনো